ভাবুন তো, এক বিশাল ড্রাগন আকাশ চিরে এমন এক এনার্জি বিম ছুড়ে দিল যে পুরো শহর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো। চারদিকে শুধু দানব, চিৎকার আর আতঙ্ক। মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, কিন্তু পালানোর কোনো পথই নেই। তখনই জানা যায় 2093 সাল থেকে হঠাৎ করেই এই ভয়ঙ্কর দানবদের আবির্ভাব। মাত্র 2 বছরের মধ্যে পুরো পৃথিবী বিশৃঙ্খল হয়ে যায়, অপরাধ বেড়ে যায় আকাশ ছোঁয়া, আর সব সরকার ভয়ে একেবারে অসহায় হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই ইতিহাস বদলে দিতে হাজির হয় এক রহস্যময় নায়ক। তার নাম জিরো, মুখ ঢাকা এক রহস্যময় যোদ্ধা যার আসল পরিচয় কেউ জানে না, কিন্তু তার শক্তি এক কথায় অবিশ্বাস্য। সামনে যাই আসে মুহূর্তে শেষ। বিশাল দানব, অসংখ্য মনস্টার, এমনকি তাদের রাজাকেও এক আঘাতে মাথা উড়িয়ে পরাজিত করে দেয়। এরপর সে দানব আর অপরাধীদের সব তথ্য মানুষের সামনে তুলে ধরে। ধীরে ধীরে মানুষ এই নতুন পৃথিবীকে বুঝতে শেখে, আর আরও অনেক সুপারহিরো জিরোর সঙ্গে যোগ দেয়। কয়েক বছরের মধ্যেই পৃথিবীতে আবার শান্তি ফিরে আসে। কিন্তু ঠিক তখনই জিরো হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। সময় চলে আসে 2100 সালে। সবাই এখন জিরোকে নিয়ে পাগল, এমনকি তার 5ম সিনেমার ঘোষণাও হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের আসল নায়ক জিয়ে এসব দেখে বিরক্ত, কারণ সেই কিংবদন্তি জিরো আর কেউ নয়, সে নিজেই। অথচ এখন তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলা হচ্ছে, কাজ খুঁজে আয়। ভাবুন তো, পৃথিবী বাঁচানো মানুষটাই আজ চাকরির চিন্তায়। ঠিক তখনই আশেপাশে শুরু হয় প্রচণ্ড উন্মাদনা। সবাই চিৎকার করছে এক জনপ্রিয় কিশোর মিউজিক ব্যান্ডকে দেখে। তারা আসলে সি র্যাঙ্ক হিরো দল, যার নেতা চি। ভক্তদের ধন্যবাদ জানাতে না জানাতেই হঠাৎ ভিড়ের মাঝ থেকে গুলি ছোড়া হয়। ভাগ্য ভালো, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর বেরিয়ে আসে এই নামের এক সি র্যাঙ্ক অপরাধী, যে দাবি করে এই ব্যান্ড তার পরিবারের একজনের ক্ষতি করেছে। মুহূর্তেই আনন্দের পরিবেশ বদলে যায় আতঙ্কে, আর দর্শকেরা জীবন বাঁচাতে ছুটতে শুরু করে। অপরাধীরা একের পর এক গুলি চালাতে শুরু করে, কিন্তু ব্যান্ডের পিয়ানোবাদক নিজের চৌম্বক শক্তি ব্যবহার করে সব বন্দুক টেনে নিয়ে যায়। এরপর সংঘর্ষ শুরু হয় কাছাকাছি থেকে। ড্রামার নিজের ড্রামস্টিক দিয়েই কয়েকজনকে মাটিতে ফেলে দেয়, আর গিটারিস্ট বজ্রগতির স্পিডে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অপরাধীদের ছোড়া একটার পর একটা আঘাত মুহূর্তেই এড়িয়ে যায় চি। তারপর চোখের পলকে সে প্রায় পুরো দলকেই মাটিতে ফেলে দেয়। এবার সে সোজা এগিয়ে যায় দলের নেতা ই এর দিকে। ই যত ঘুষিই মারুক, চি সবগুলো সহজেই এড়িয়ে যায়, আর সুযোগ বুঝে পেটে এমন এক ঘুষি বসায় যে লোকটা কয়েক মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। ই আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই হঠাৎ তার 2 পা মোটা শিকলে আটকে যায়। শিকল ধরেছিল আমাদের আসল নায়ক জিয়ে। সে শান্ত গলায় বলে, পুলিশ না আসা পর্যন্ত এখানেই থাকো। কিন্তু এখানেই আসে আসল ধাক্কা। পুরো ঘটনাটাই ছিল আগে থেকে সাজানো নাটক। চি আগেই ইকে টাকা দিয়ে এই হামলার অভিনয় করিয়েছিল, যাতে সবাইকে হারিয়ে দ্রুত হিরো র্যাঙ্ক বাড়াতে পারে। সত্যিটা বুঝতেই ই রাগে একেবারে বিস্ফোরিত হয়ে যায়। তার শরীর ফুলতে শুরু করে, পেশিগুলো বিশাল হয়ে ওঠে, আর 1 সেকেন্ডেই সে চিয়ের মুখে এমন ঘুষি মারে যে ছেলেটা উড়ে গিয়ে পড়ে। বাকি সদস্যরা ঝাঁপিয়ে পড়লেও প্রত্যেকে মাত্র এক আঘাতেই ছিটকে যায়। মনে হচ্ছিল এবার আর কেউ তাকে থামাতে পারবে না। ঠিক তখনই হঠাৎ হাজির হয় শ্যাং নামের এক ই র্যাঙ্কের হিরো, মানে একেবারে শুরুর লেভেলের হিরো। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে তার বিশেষ গ্লাভস নাকি হাতির মতো বিশাল প্রাণীকেও উড়িয়ে দিতে পারে। কিন্তু গ্লাভস চালু হতেই উড়ে যায় হাতি নয়, সে নিজেই। ধপাস করে মাটিতে পড়ে আবার উঠে দাঁড়ায়। তারপর নতুন নতুন গ্যাজেট বের করে ইকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই শেষমেশ গিয়ে পড়ে ডাস্টবিনে। দৃশ্যটা এতটাই মজার যে ইও ভাবতে থাকে সবাই বুঝি তাকে নিয়ে মজা করছে। রাগে ফুসফুসতে ই এবার শ্যাংয়ের দিকে দৌড়ে আসে, কিন্তু শ্যাং একটুও পিছিয়ে না গিয়ে বলে, আমি হিরো, দরকার হলে জীবন দিয়েও তোমাকে রক্ষা করব। এই কথাটা জিয়ের মনে গভীরভাবে আঘাত করে। সে আর চুপ থাকতে পারে না। মুহূর্তের মধ্যে বিশাল এক শক্তিশালী আঘাত তৈরি করে ই এর মাথায় সজোরে আছড়ে মারে। এক আঘাতেই ই অজ্ঞান। শ্যাং তো পুরো হতবাক। সঙ্গে সঙ্গেই সে জিয়েকে নিজের টিমে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। ঠিক তখনই একটি বিলাসবহুল গাড়ি এসে থামে। সেখান থেকে নেমে আসেন রূপালী চুলের কিংবদন্তি ডং, শহরের 3য় শক্তিশালী সুপারহিরো উইন্টার সর্সারেস। শ্যাং অটোগ্রাফ চাইতে ব্যস্ত, কিন্তু ডং জানতে চান আসলে কি হয়েছে। তারা যখন বলে ভিলেনকে হারিয়েছে, তখন ঘুরে দেখে জিয়ে রহস্যময়ভাবে সেখান থেকে আগেই উধাও। আর সন্ধ্যায় বাড়ি ফিরতেই সে দেখে তার বোন আর রুমমেট এক ধনী ছেলের সঙ্গে তুমুল ঝগড়ায় জড়িয়ে আছে। জিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, এত ভালো পরিবারের ছেলে, তবু তাকে কেন পছন্দ নয়? মেয়েটা একটুও না ভেবে বলে, আমার হৃদয়ে শুধু একজনেরই জায়গা, সে হলো জিরো। এই কথা শুনে জিয়ের মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে, কারণ সেই কিংবদন্তি জিরো যে আসলে সে নিজেই। কিন্তু নিজের পরিচয় কোনোভাবেই ফাঁস করা যাবে না, তাই সে পুরো বিষয়টা চেপে যায়। এরপর বোন চাকরির খবর জিজ্ঞেস করতেই জানা যায় জিয়ে এখনো কোনো কাজ পায়নি। ব্যাস, শুরু হয়ে যায় ঝাড়ি, বাসন ধোয়ানা,
কাপড় পরিষ্কার না, নিজের ঘরও গুছায় না। মজা করে জিয়ে বলে, এসব তো সাধারণত মেয়েরাই করে। কথা শেষ হতেই এমন চোখ রাঙানি খায় যে সঙ্গে সঙ্গে বুঝে যায় এই জোক একদমই সফল হয়নি। ঠিক তখনই দরজায় হাজির হয় শ্যাং। সে জিয়েকে নিজের টিমমেট হওয়ার অফার দেয়, বেতনও নাকি দারুণ। কথাটা শুনেই জিয়ের বোন 1 সেকেন্ডও নষ্ট না করে প্রস্তাব গ্রহণ করে ফেলে। এখন জিয়ে চাই বা না চায় তাকে হিরো অ্যাসোসিয়েশনে যেতেই হবে। পরের দিন অনিচ্ছা নিয়েই সে শ্যাংয়ের সঙ্গে সেখানে পৌঁছে যায়। বিশাল হলরুমে ঢুকেই জিয়ের চোখ পড়ে জিরোর বিশাল মূর্তির দিকে। পাশে আরও কয়েকজন হিরোর মূর্তি। শ্যাং গর্ব করে বলে, এরা সবাই মিলে জিরোকে সাহায্য করেছিল। কিন্তু জিয়ে মনে মনে হাসে, কারণ সত্যিটা সেই জানে, সেই লড়াই সে একাই জিতেছিল। শ্যাং এরপর হিরো অ্যাসোসিয়েশনের পুরো নিয়ম বুঝিয়ে দেয়। এখানে শক্তি অনুযায়ী সবাইকে এসএস র্যাঙ্ক থেকে ই র্যাঙ্ক পর্যন্ত ভাগ করা হয়। প্রথম পরীক্ষায় টানা 3 মিনিট একজন পরীক্ষকের সামনে টিকে থাকতে হবে। পরীক্ষক হলো বিশালদেহী বি র্যাঙ্ক হিরো ইয়াতাং। পেশিগুলো যেন পাথরের পাহাড়। কিন্তু জিয়ে উল্টো প্রশ্ন করে, আমি যদি আপনাকেই হারিয়ে দিই তখন কি হবে? এই আত্মবিশ্বাস দেখে ইয়াতাংয়ের মুখে হাসি ফুটে ওঠে, আর সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়। মুহূর্তেই ইয়াতাং নিজের 2 হাত ধারালো ব্লেডে বদলে জিয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু জিয়ে বিশাল শক্তির বাধা তৈরি করে এক আঘাতেই সে হামলা থামিয়ে দেয়। পুরো হলরুম স্তব্ধ। এত শক্তিশালী আক্রমণ আগে কেউ ঠেকাতে পারেনি। ইয়াতাং এবার আরও সিরিয়াস হয়ে চোখের পলকে জিয়ের পেছনে চলে যায়। কিন্তু জিয়ে অনায়াসে সব আক্রমণ এড়িয়ে যায়। রাগে ইয়াতাং মেঝে ভেঙে বিশাল পাথর ছুঁড়ে মারতে থাকে, তবুও একটাও লক্ষ্যভেদ করতে পারে না। শেষ পর্যন্ত দুজনের মধ্যে শুরু হয় সরাসরি শক্তির লড়াই, আর সবাই বুঝে যায় এই রহস্যময় নতুন ছেলেটা মোটেও সাধারণ কেউ নয়। ইয়াতাং আর জিয়ের শক্তি যেন সমান সমান। তাই ইয়াতাং হঠাৎ গতি বাড়িয়ে একের পর এক ধারালো ব্লেডের আঘাত ছুড়ে দেয়। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, জি শুধু নিজের পা দিয়েই সব আক্রমণ থামিয়ে দেয়। এরপর এক লাফে সামনে এসে নাকে এমন এক হাঁটুর আঘাত বসায় যে ইয়াতাং সোজা মাটিতে লুটিয়ে পড়ে। পুরো পরীক্ষার হল নিস্তব্ধ। পরীক্ষককে এভাবে হারাতে আগে কেউ পারেনি। ফলে শারীরিক পরীক্ষার পুরো নম্বরই পেয়ে যায় জি। কিন্তু খুশি বেশিক্ষণ থাকে না, কারণ পরের ধাপ লিখিত পরীক্ষা। আর পড়াশোনার নাম শুনেই জিয়ের আত্মবিশ্বাস মুহূর্তে উধাও। কয়েক ঘন্টা পরে হাসপাতালের বেডে জ্ঞান ফেরে ইয়াতাংয়ের। পাশে দাঁড়িয়ে আছে ডং। ইয়াতাং এখনও জিয়ের শক্তি মনে করে ভয় পাচ্ছে। ডংও স্বীকার করে ওই ছেলেটার ক্ষমতা অন্তত এ র্যাঙ্ক পর্যায়ের। কিন্তু তারপরই আসে আসল কমেডি। লিখিত পরীক্ষায় জি প্রায় সব প্রশ্নের একই উত্তর লিখেছে। পরিস্থিতি যাই হোক, শত্রুকে কেটে ফেললেই নাকি সব সমস্যার সমাধান। পরীক্ষকরা উত্তরপত্র দেখে মাথায় হাত দিয়ে বসে যায়। ফলাফল প্রকাশ হতেই সবাই নোটিশ বোর্ডের সামনে ভিড় করে। শ্যাং নিজের নম্বর দেখে খুশি, কিন্তু জি এর স্কোর দেখে হেসে গড়াগড়ি খায়। মাত্র 13 নম্বর। এমন নম্বর নাকি ইচ্ছে করেও আনা কঠিন। জি একটু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু শ্যাং তাকে থামিয়ে বলে, শুধু শক্তি দিয়ে হিরো হওয়া যায় না, একা সবাইকে হারানো সম্ভব নয়। ভালো টিম থাকলেই আসল শক্তি তৈরি হয়। জি শান্ত গলায় জবাব দেয়, যারা আমার চেয়ে দুর্বল তারা তো শুধু বোঝা। অন্যের ওপর নির্ভর করলে তাকে কি সত্যি হিরো বলা যায়? ঠিক তখনই 3 জন পশুর মতো চেহারার লোক এক দুর্বল ছেলেকে ঘিরে ধরে। শুধু পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার কারণেই তারা তাকে হিরো অ্যাসোসিয়েশন ছেড়ে দিতে ভয় দেখাচ্ছে। আশ্চর্যের বিষয়, আশেপাশে এত হিরো থাকলেও কেউ একবারও এগিয়ে আসে না। এই ভণ্ডামি দেখে জিয়ের মুখ কঠিন হয়ে যায়। ছোট্ট ছেলেটা ভয় পেলেও মাথা নত করে না। সে বলে, তোমরা হিরো নও। কথাটা শুনে 3 জন অট্টহাসি দেয়। তারপর জিরোকে অপমান করে বলে, সে তো বোকা ছিল, অন্যদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। এই কথা শুনে শ্যাং আর জি দুজনেরই রক্ত গরম হয়ে যায়। শ্যাং আগে ঝাঁপিয়ে পড়লেও একটাও ঘুষি লাগাতে পারে না। ঠিক তখন জি সহজেই শত্রুর আক্রমণ থামিয়ে সামনে দাঁড়ায়। 3 জন নিজেদের পরিচয় দেয় ডি র্যাঙ্ক হিরো টিম গোল্ডেন ট্রায়াঙ্গল নামে। ঠিক যখন জিয়ে আর শ্যাং 3 পশু হিরোর মুখোমুখি, তখনই হঠাৎ আরেকজন ছেলে সামনে এসে দাঁড়ায়। তাকে দেখেই 3 জনের মুখের রং উধাও হয়ে যায়। তারা ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে, ওই তো ফ্যান্টম ডিভাইন স্কেয়ারার। তারপর 1 সেকেন্ডও নষ্ট না করে দৌড়ে পালিয়ে যায়। অথচ অবাক করার বিষয়, ছেলেটা মাত্র ই র্যাঙ্ক হিরো। শ্যাং আর ছোট্ট ইয়াং অবাক হয়ে যায়। নতুন ছেলেটা নিজের পরিচয় দেয় 13 নামে। সে লজ্জা পেয়ে বলে, এই এলাকায় সবাই তাকে ভয় পায়, তাই কেউ কখনো তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে না। জিয়ে বুঝতে পারে 13-এর আসলে কোনো বন্ধু নেই, তাই সে জিজ্ঞেস করে, তাহলে তুমি একা থাকো? 13 গর্ব করে মোবাইল বের করে বলে, আমি একা নই, আমার সঙ্গে ও আছে। সবাই ভাবল হয়তো কোনো গোপন প্রেমিকা, কিন্তু স্ক্রিনে দেখা গেল একটা মোবাইল গেমের ম্যাজিক গার্ল। শ্যাং আর ইয়াং এর মুখ
মুহূর্তেই শুকিয়ে যায়। কিন্তু জিয়ের চোখ উল্টো চকচক করে ওঠে, কারণ সেও একই গেম খেলে। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই দুজনের বন্ধুত্ব জমে যায়। জিয়ে সঙ্গে সঙ্গে 13কে নিজের টিমে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। আড্ডা চলতে চলতেই 13 হঠাৎ আনন্দে কেঁদে ফেলে। সবাই অবাক হয়ে তার ক্ষমতার কথা জানতে চাইলে সে শান্তভাবে বলে, আমার শক্তি দুর্ভাগ্য। এরপর নিজের জীবনের গল্প শোনায়। ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছে। একদিন আগুনে পুরো আশ্রম পুড়ে যায়। বেঁচে থাকে শুধু সে। নতুন আশ্রমে যাওয়ার পর ভয়ঙ্কর বন্যা হয়। আবারও একমাত্র জীবিত থাকে সে। এরপর সে যেখানে গেছে সেখানেই কোনো না কোনো বিপর্যয় নেমে এসেছে, তাই সবাই তাকে এড়িয়ে চলত। তবে একদিন এক দানবের হাত থেকে তাকে বাঁচিয়েছিল কিংবদন্তি জিরো। কথাটা শুনে জিয়ে মনে মনে অবাক হয়ে যায়, কারণ সেই ঘটনাটা সে ভালোভাবেই মনে করতে পারে। জিরোর মতো হিরো হওয়ার স্বপ্নে 13 হালকা করে একটা স্তম্ভে ঘুষি মারে, কিন্তু তার দুর্ভাগ্য আবার কাজ করে। পুরো ভবন কেঁপে উঠতে থাকে। চারদিকে ধস নামার উপক্রম হয়। সবাই দ্রুত মানুষ সরাতে ব্যস্ত হয়ে যায়। ঠিক তখন বিশাল জিরোর মূর্তিটাও ভেঙে পড়ে, আর নিচে আটকে যায় এক ছোট্ট মেয়ে। এক মুহূর্ত দেরি না করে জিয়ে বজ্রগতির লাথিতে মূর্তিটা চূর্ণ করে শিশুটিকে বাঁচিয়ে ফেলে। 13 হতবাক। পরে হাসপাতালে জানা যায় ভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হয়নি, কিন্তু ইয়াং ব্যান্ডেজে মোড়া অবস্থায় রাগে ফুঁসছে। 13 ক্ষমা চাইতেই সে শুধু বলে, আমার কাছ থেকে দূরে থাকো। হাসপাতালেই জিয়ে ইয়াংকে বুঝিয়ে বলে, নিজের টিমমেটের সঙ্গে এমন ব্যবহার করা ঠিক না। অনেক কথাবার্তার পর ঠিক হয় 13 একটু দূরত্ব বজায় রাখবে, যাতে তার দুর্ভাগ্য সবার ওপর না পড়ে। ইয়াংয়ের মুখটা তখন দেখার মতো। সে চায় বা না চায় এখন থেকে 13 তাদের অফিসিয়াল টিমমেট। কিছুক্ষণ পর জিয়ে আর শ্যাং একটা বিল্ডিংয়ের ছাদে আরাম করে রোদ পোহাতে পোহাতে অপরাধীদের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে 13 গোপন তথ্য জোগাড় করছে, আর ইয়াং নিজের সব গ্যাজেট ঠিকঠাক করছে। মনে হচ্ছিল এবার বড় কিছু ঘটতে চলেছে। অবশেষে অপরাধীরা হাজির হয়। 13 নিজের চশমা ছুড়ে দেয়, আর ইয়াং মুহূর্তেই সেই জায়গায় টেলিপোর্ট করে দারুণ স্টাইলে এন্ট্রি নেয়। এটা দেখে শ্যাংও হিরোগিরি দেখাতে চায়, কিন্তু রকেট বুট চালু করতেই সে সোজা আকাশে উড়ে যায়। এদিকে ভিলেনরা তাদের নতুন আবিষ্কার দেখায়। এটা এমন এক সিরাম যা খেলে যে কেউ ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায়। পরীক্ষার জন্য এক লোককে ইনজেকশন দিতেই সে বিশাল এক আঠালো দানবী পরিণত হয়। তবে রিমোট কন্ট্রোল দিয়ে তারা সহজেই তাকে নিয়ন্ত্রণ করছে। ক্রেতারা খুশি হয়ে চুক্তি করতে যাবে, ঠিক তখনই জিয়ের টিম সামনে এসে হাজির। দুই পক্ষের লড়াই শুরু হতেই চারদিকে গুলির শব্দ। ইয়াং সঙ্গে সঙ্গে টেলিপোর্ট করে সব বন্দুক কেড়ে নেয়। তখনই এক ভিলেন দানবটাকে আক্রমণের নির্দেশ দেয়। 13 নিজের মেশিন গান দিয়ে গুলি চালালেও উল্টো দানবটা আরও ক্ষেপে যায়। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। ঠিক সেই সময় জিয়ে এগিয়ে এসে বিশাল শক্তির আঘাতে দানবটাকে এত জোরে উড়িয়ে দেয় যে সেটা শহরের মাঝখানে গিয়ে পড়ে। নিজের ভুল বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে পিছু নেয়। দানবটা রাস্তায় তাণ্ডব চালালেও জিয়ে এক ঘুষিতেই সেটাকে বিস্ফোরিত করে দেয়। শ্যাং মজা করে বলে, দানব তো হারালে, কিন্তু পুরো শহর নোংরা করে ফেললে। সে নিজের এক নতুন আবিষ্কার দিয়ে সব পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু স্বভাবমতো তার জেট বুট আবারও গোলমাল করে, আর সে সোজা দানবের অবশিষ্টাংশের উপর গিয়ে পড়ে। তখনই সবাই বুঝতে পারে দানবটা এখনও পুরোপুরি শেষ হয়নি। শ্যাং এবার সাহস নিয়ে নিজের বিশেষ বর্ষা হাতে সামনে ঝাঁপিয়ে পড়ে। দানবের আক্রমণ এড়াতে এড়াতে সে তার দুর্বল জায়গা খুঁজে বের করে। তারপর একদম নিখুঁত আঘাতে পুরো দানবটাকে বিশুদ্ধ পানিতে পরিণত করে ফেলে। চারদিকে মানুষ হাততালি দিতে শুরু করে। দানবকে হারানোর পর সবাই অবাক হয়ে দেখে তার ভেতর থেকে বেরিয়ে এসেছে ভেজা কাপড়ে কাঁপতে থাকা এক ছোট্ট মেয়ে। বাড়িতে ফিরেই জানা যায় মেয়েটার কোনো বাবা মা নেই। সবাই সন্দেহ করে দানবে পরিণত হওয়া পরীক্ষার শিকার সেই শিশুই ছিল সে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে ডং। কিছুক্ষণ কথা বলার পর সে সবাইকে বসিয়ে একটি ভিডিও দেখায়, আর ভিডিওর সত্যিটা শুনে সবার রক্ত হিম হয়ে যায়। ভিডিওতে দেখা যায় বহু বছর ধরে জেনেটিক ইভলিউশন কোম্পানি এতিম শিশুদের আশ্রয় দেওয়ার নামে মানব সেবার নাটক করে আসছে, কিন্তু পর্দার আড়ালে তারা সেই শিশুদের ওপর ভয়ঙ্কর পরীক্ষা চালাত। উদ্ধার হওয়া ছোট্ট মেয়েটিও ছিল তাদের পরীক্ষার শিকার। এই সত্য জানতেই জিয়ের রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার বিশাল শক্তির প্রভাবে পুরো ঘর কাঁপতে শুরু করে। সে বিশ্বাসই করতে পারছে না এত বড় অন্যায় হয়েও হিরোরা কিছু করতে পারেনি। তখন শ্যাং তাকে শান্ত করে বলে, ডং এত বড় র্যাঙ্কের হিরো, যদি উনিও কিছু না করতে পারেন তাহলে নিশ্চয়ই এর পেছনে আরও বড় রহস্য আছে। ডং গভীর নিঃশ্বাস ফেলে আসল সত্য প্রকাশ করে। যতবারই তারা এই সংগঠনকে ধরতে গেছে অপরাধীরা আগেই সব জেনে পালিয়ে গেছে। অনেক তদন্তের পর সে জানতে পারে হিরো অ্যাসোসিয়েশনের ভেতরেই একজন বিশ্বাসঘাতক রয়েছে, আর সেই ব্যক্তি আর কেউ নয়, পুরো অ্যাসোসিয়েশনের পরিচালক রুই। এই খবর শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। শত্রু বাইরে নয়, ভেতরেই লুকিয়ে আছে। পরের দিন জি নিজের বোনকে ফোন করে ছোট্ট মেয়েটার জন্য কাপড় কিনতে সাহায্য চায়, কিন্তু দেখা হওয়ার পরই বোন তার কান ধরে এমন বকুনি শুরু করে যে রাস্তার সবাই দাঁড়িয়ে তাদের
মেয়েটাদের দেখতে থাকে। সে সন্দেহ করে জি আবার কোনো ঝামেলায় জড়িয়েছে। অনেক কষ্টে জি সব ঘটনা খুলে বলতেই মেয়েটার দিকে তাকিয়ে তার বোনের মন গলে যায়। সে আদর করে জিজ্ঞেস করে, ভয় লাগছে না তো? তখন জি গর্ব করে বলে, ওকে অনেক সুস্বাদু জেলি আর ক্যান্ডি খাইয়েছি। এই কথা শুনে বোন আবার রেগে যায়। এসব জাঙ্ক ফুড খাইয়ে বাচ্চা মানুষ করা হয় নাকি? শেষমেশ তারা ছোট্ট মেয়েটাকে নিয়ে নতুন কাপড় কিনতে বের হয়। তারপর ঠিক করে একসঙ্গে ফ্রাইড চিকেন খাবে। কিন্তু দূর থেকে গোল্ডেন ট্রায়াঙ্গেল চুপচাপ তাদের অনুসরণ করছে। জি সেটা বুঝেও কিছু বলে না, কারণ সে নিজের বোন আর শিশুটাকে ভয় দেখাতে চায় না। কিছুক্ষণ পর তারা একটি দোকানের সামনে পৌঁছায়, যেখানে ক্লিয়ারেন্স সেল চলছে। জি বোন আর মেয়েটাকে ভেতরে যেতে বলে আর নিজে শ্যাংকে নিয়ে বাইরে দাঁড়ায়। জিয়ে তার বোনকে শুধু বলে, 5 মিনিটের মধ্যেই ফিরে আসছি। তারপর একবারও পেছনে না তাকিয়ে সোজা হাঁটতে শুরু করে। তার পেছনেই ছিল গোল্ডেন ট্রায়াঙ্গেল। হঠাৎ জিয়ের মনে পড়ে ডংয়ের সেই সতর্কবার্তা। জেনেটিক এভলিউশন অর্গানাইজেশনের কাছে ছোট্ট মেয়েটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তাকে ফিরিয়ে নিতে তারা যে কোনো সীমা পার করবে। এমনকি ডং নিজেও এখন মৃত্যুর ঝুঁকিতে। সং তখন জিজ্ঞেস করেছিল, এভাবে আর কতদিন লুকিয়ে থাকা যাবে? ডংয়ের উত্তর ছিল একদম ঠান্ডা, এবার তারা পেশাদার খুনি পাঠাবে, আর তারা ব্যর্থ হবে না। বর্তমানে ফিরে জিয়ে ইচ্ছে করেই গোল্ডেন ট্রায়াঙ্গেলকে এক নির্জন গলিতে নিয়ে আসে, যাতে সাধারণ মানুষ বিপদে না পড়ে। তিনজনও হাসতে হাসতে বলে এখানে লড়াই করতে তাদের আরও আরাম লাগবে। তারপর তাদের নেতা জানায় হিরো অ্যাসোসিয়েশনের পরিচালক রুইয়ের আদেশ এসেছে, ডংকে গ্রেপ্তার করতে হবে, জিয়েদের ধরে নিয়ে যেতে হবে আর ছোট্ট মেয়েটাকে ফিরিয়ে দিতে হবে। জিয়ে একটুও না ভেবে জবাব দেয়, আমরা কারো সঙ্গে যাচ্ছি না, আর মেয়েটাকেও কেউ নিয়ে যেতে পারবে না। কথাটা শুনেই তিনজন ঝাঁপিয়ে পড়ে। গোল্ডেন ট্রায়াঙ্গেল ভেবেছিল এবার জিয়েদের হারানো সহজ হবে, বিশেষ করে 13 পাশে নেই। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। মাত্র 1 সেকেন্ডের মধ্যেই জিয়ে তিনজনকেই মাটিতে ঠেলে দেয়। সে অবাক হয়ে বলে, এরা নাকি অ্যাসোসিয়েশনের শক্তিশালী লোক। সঙ্গও বিশ্বাস করতে পারে না এত দ্রুত লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু জিয়ে বুঝে যায় সময় নষ্ট করার সুযোগ নেই। তারা সঙ্গে সঙ্গে দোকানের দিকে দৌড় দেয়, কারণ আসল লক্ষ্য তো সেই ছোট্ট মেয়েটাই। দোকানে ফিরে জিয়ের বোন রেগে গিয়ে তাদের দেরির জন্য বকতে শুরু করে। সং প্রায় সব সত্য বলে ফেলছিল, কিন্তু জিয়ে তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে। তারপর হেসে বলে, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অতিথি আসবে। ঠিক তখনই সবাই খেয়াল করে ছোট্ট মেয়েটা কোথায়। জিয়ের বোন হেসে বলে, ও পোশাক বদলাচ্ছে। কয়েক মুহূর্ত পরে মেয়েটা সুন্দর বেগুনি পোশাক পরে বেরিয়ে আসে। তাকে দেখে জিয়ে অবাক হয়ে যায়। বোন জানায় সে মেয়েটার নতুন নাম রেখেছে মুমু, আর নামটা নাকি ওর খুবই পছন্দ হয়েছে। এরপর সে শান্ত গলায় এমন একটা কথা বলে যা জিয়েকে পুরো স্তব্ধ করে দেয়, যদি মুমু আমাদের সঙ্গেই থাকে, আমি ওকে নিজের ছোট বোনের মতো বড় করতে চাই। জি একদমই রাজি হতে চায় না, কারণ ছোট্ট মেয়েটার বিপদ এখনো কাটেনি। তাকে সঙ্গে রাখলে পুরো পরিবারই ঝুঁকিতে পড়বে। কিন্তু তার বোন এমন কিউট মুখ বানিয়ে বলে, তুমি তো হিরো, আমাদের কিছু হবে কেন, তুমি তো আছো। এই কথার পর জি আর না বলতে পারে না। একটু রাগ দেখিয়েই শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। শ্যাং আর ইয়াংও প্রথমে অবাক হলেও পরে সম্মতি দেয়, কারণ জিয়ের বাড়ির চেয়ে নিরাপদ জায়গা এখন আর কোথাও নেই। তবে শ্যাং চুপি চুপি জিয়ের কানে ডংয়ের সতর্ক বার্তার কথা মনে করিয়ে দেয়, যে কোনো সময় আক্রমণ হতে পারে। তাই ইয়াংকে দ্রুত ডংয়ের কাছে খবর পাঠাতে বলা হয়। এদিকে জিয়ের বোন লক্ষ্য করে তিনজন খুব আস্তে আস্তে কি যেন আলোচনা করছে। সন্দেহের চোখে জিজ্ঞেস করতেই জি হেসে বিষয়টা এড়িয়ে যায়। সে বলে, কিছু না, আমরা আগে বাড়ি ফিরি। বোন জিজ্ঞেস করে, KFC খেতে যাচ্ছি না? জি শান্তভাবে উত্তর দেয়, আজ না, বাড়িতে গিয়ে খাবার অর্ডার করব। অন্যদিকে হিরো অ্যাসোসিয়েশনের পরিচালক রুই ভীষণ রেগে আগুন। তার পাঠানো লোকেরা ব্যর্থ হয়েছে। সে ক্ষোভে নিজের অধস্তনদের অকেজো বলে গালি দিতে থাকে, কারণ উচ্চ পদস্থ হিরোরা এখন ডংকে খুঁজছে, তাই নতুন কাউকে পাঠানোও সহজ নয়। ঠিক তখনই ঘরে বসে থাকা রহস্যময় এক ব্যক্তি শান্ত গলায় বলে, রাগ করার দরকার নেই, ছোটখাটো ভুল হতেই পারে। তারপর ঠোঁটে রহস্যময় হাসি এনে জানায় সবকিছুর বিকল্প পরিকল্পনা সে আগেই তৈরি করে রেখেছে। তাদের লোকেরা ইতিমধ্যেই রওনা দিয়েছে, এখন শুধু সুখবরের অপেক্ষা। রুইয়ের মুখেও তখন ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। মনে হচ্ছে রাতটা মোটেও শান্ত হবে না। গভীর রাতে শ্যাংয়ের বাড়ির চারপাশে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে ফেই নামের এক রহস্যময় নারী নিনজা। সে অন্ধকারের সুযোগ নিয়ে চুপিসারে ভেতরে ঢুকে শ্যাংয়ের পেছনে আঘাত করতে যায়, কিন্তু হঠাৎই তার সামনে থাকা মাথাটা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। ফেই ভয়ে জমে যায়। চারদিকে তাকিয়ে দেখে পুরো ঘর জুড়ে অদ্ভুত সব ম্যানিকিন দাঁড়িয়ে আছে। আতঙ্কে তার চিৎকারে আসল শ্যাং বাথরব পরে দৌড়ে আসে। রাগে ফেই সঙ্গে সঙ্গে নিজের গোপন অস্ত্র বের করে শ্যাংয়ের ওপর ব্যবহার করতে যায়, কিন্তু শ্যাং হেসে জানায় ওটা কোনো মারাত্মক অস্ত্র নয়, বরং পরীক্ষামূলক একটি বিশেষ টুথব্রাশ। ফেই কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর বুঝতে পেরে আরও বেশি রেগে যায়। ফেই ভেবেই নিয়েছিল শ্যাং ইচ্ছে করে তাকে নিয়ে মজা করছে। রাগে
রাগে সে এবার দেখতে অনেকটা লেজার তলোয়ারের মতো একটা গ্যাজেট বের করে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শ্যাং একদম শান্ত গলায় বলে, আরে এটা তো মিশনের সময় গোসল করার বিশেষ যন্ত্র। কথা শেষ হওয়ার আগেই গ্যাজেটটা চালু হয়ে যায়। মুহূর্তেই শ্যাংয়ের কাপড় উধাও। ফেই পুরো হতভম্ব। শ্যাং আবার নির্বিকারভাবে বুঝিয়ে চলেছে এটা পুরো শরীর পরিষ্কার করার ডিভাইস, কিন্তু ফেই আর কিছুই শুনতে পারে না। লজ্জা আর ভুল বোঝাবুঝিতে চোখে পানি নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। আর শ্যাং মাথা চুলকাতে চুলকাতে ভাবতে থাকে, মেয়েটা আমার আবিষ্কারগুলো ব্যবহার করেই এত রেগে গেল কেন। এদিকে জিয়ের বাড়িতে সবাই শান্ত। জিয়ে সোফায় বিশ্রাম নিচ্ছে আর তার বোন মুমুকে নিয়ে গোসল করাচ্ছে। ঠিক তখনই বাড়ির বাইরে লুকিয়ে এক রহস্যময় লোক সবকিছু নজরদারি করছে। তার লক্ষ্য একটাই, মুমুকে অপহরণ করা। কিন্তু সে বুঝতেই পারেনি জিয়ে অনেক আগেই তার উপস্থিতি টের পেয়েছে। হঠাৎ পেছন থেকে জিয়ে বলে ওঠে, অন্যের বাড়ির দিকে উকি মারা কিন্তু ভীষণ খারাপ অভ্যাস। লোকটা চমকে উঠে সঙ্গে সঙ্গে আক্রমণ করতে যায়। আক্রমণকারী নিজেকে হিরো অ্যাসোসিয়েশনের অন্যতম সেরা ঘাতক বলে পরিচয় দেয়। তার দাবি সে এ র্যাঙ্ক শক্তির মালিক, কিন্তু জিয়ে তাকে কোনো সুযোগই দেয় না। বিশাল শক্তির এক আঘাতে সোজা মাটিতে আছড়ে ফেলে। ঘাতক হতভাগ। জিয়ে শান্তভাবে বলে, আমি জানি তুমি শুধু আদেশ পালন করছো, তাই এবার চলে যাও। কিন্তু অপমান সহ্য করতে না পেরে ঘাতক গোপন সিরাম নিজের শরীরে ঢুকিয়ে দেয়। মুহূর্তেই তার শক্তি বেড়ে এস র্যাঙ্ক পর্যায়ে পৌঁছে যায়। শরীর বিকৃত হয়ে ভয়ঙ্কর দানবে রূপ নেয়। তার গতি এত দ্রুত যে সাধারণ কেউ চোখেই দেখতে পারবে না। দানবটা বজ্র গতিতে জিয়ের পেছনে গিয়ে আক্রমণ করতে চায়, কিন্তু জিয়ে যেন আগেই সব বুঝে রেখেছিল। এক ঝটকায় ঘুরে তার একটি হাত কেটে ফেলে, তারপর নতুন রূপ নিয়ে মজাও করে। ঘাতক আবার হাত গজিয়ে একের পর এক ঘুষি মারতে থাকে, কিন্তু জিয়ে অনায়াসে সব এড়িয়ে যায়। যেন লড়াই নয়, সে শুধু খেলছে। শেষ পর্যন্ত এক প্রচণ্ড আঘাতে ঘাতক অনেক দূরে ছিটকে পড়ে। জিয়ে পেছন ফিরে শান্ত গলায় বলে, তোমার মালিককে বলো মুমুর দিকে আর কখনো তাকাবে না। আমি বেঁচে থাকা পর্যন্ত কেউ তাকে ছুতেও পারবে না। কিন্তু ঘাতক ধীরে ধীরে নিজের শরীর পুনরুদ্ধার করতে করতে ভয়ঙ্কর হুমকি দেয়, আজ না পারলেও কাল ফিরব, বারবার ফিরব। একদিন তুমি ভুল করবে আর সেদিন তোমার বোন আর মুমু কেউই বাঁচবে না। এই কথাটা শুনেই জিয়ের মুখের শান্ত হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। ঘাতক যখন জিয়ের পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় তখনই সবকিছু বদলে যায়। জিয়ের শরীর থেকে বের হতে থাকে এক রহস্যময় শক্তি। ঘাতক ভয় পেয়ে বলে, হিরোদের একে অপরকে হত্যা করা নিষিদ্ধ। কিন্তু জি আর কিছুই শুনছে না। বহুদিন ধরে লুকিয়ে রাখা জিরোর আসল শক্তি এবার জেগে ওঠে। এক প্রচণ্ড আঘাতে সে ঘাতককে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আঘাতের তীব্রতায় পুরো পাহাড় দুই ভাগ হয়ে যায়। জি শুধু নিচু গলায় বলে, যাদের আমি ভালোবাসি এবার আর কাউকে হারাবো না। বাড়িতে ফিরে যেন কিছুই হয় এমনভাবে সোফায় বসে পড়ে জি। ঠিক তখনই গোসল শেষে তার বোন বেরিয়ে এসে রেগে বলে, তোয়ালে চাইছিলাম, কোথায় ছিলে? জি একদম স্বাভাবিক মুখে বলে, তোমরা বাথরুমে ছিলে তাই বাইরে গিয়েছিলাম। এরপর বোন টিভির দিকে তাকিয়ে দেখে পুরনো এক সুপার হিরো সিনেমা চলছে। সে হেসে জিজ্ঞেস করে, আচ্ছা এবারও কি হিরোরাই জিতল? জি মুচকি হেসে উত্তর দেয়, হিরোরা শেষ পর্যন্ত হার মানে না। কথাটা শুনে বোন ঘুমাতে চলে যায়, কিন্তু জি এর মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। সে ডং দেওয়া বিশেষ ডিভাইসটি হাতে তুলে নেয়। সেখানে মুমুর সব তথ্য সংরক্ষিত ছিল। ডংয়ের কথা মনে পড়ে। আর মাত্র 3 দিনের মধ্যে রুই আবার জেনেটিক এভলিউশন কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে। এটাই হবে তাদের একমাত্র সুযোগ। জি নিজের অতীতের কথা ভাবতে থাকে। সে কি সত্যিই ন্যায় বিচারের জন্য লড়েছিল নাকি শুধু শক্তির ওপর ভরসা করেছিল? ইয়াতাংয়ের কথা মনে পড়ে, যে বলেছিল, ভালো মন কিন্তু দুর্বল শক্তি, আর বিশাল শক্তি কিন্তু স্বার্থপর মন দুটোই অসম্পূর্ণ। এরপর শ্যাংয়ের সেই আত্মত্যাগের মুহূর্তটাও মনে পড়ে। ধীরে ধীরে জি বুঝে যায় এবার আবার জিরো হিসেবে নয়, একজন সত্যিকারের হিরো হিসেবেই তাকে লড়তে হবে। কয়েক ঘন্টা পরে জিয়ের পুরো দল ডংয়ের সঙ্গে গোপন বৈঠকে বসে। ডং জানায় আজ রাতেই রুইয়ের পরিকল্পনা শুরু হবে, তাই তাদের সাহায্যের জন্য এসেছে এ র্যাঙ্ক হিরো শিয়াও, যে ডংয়ের নিজের বোন। পাশাপাশি মাস্কুলার অ্যাসোসিয়েশনও সঠিক সময়ে আক্রমণে যোগ দেবে। মিশনের লক্ষ্য একটাই, সেই ভয়ঙ্কর শক্তিবর্ধক সিরামের নমুনা উদ্ধার করা, যাতে রুইয়ের অপরাধ প্রমাণ করা যায়। কারণ এই সিরাম বাজারে ছড়িয়ে পড়লে পুরো পৃথিবী বিশৃঙ্খল হয়ে যাবে। কিন্তু শিয়াও প্রথম দেখাতেই জিদের দুর্বল বলে তুচ্ছ করে। জিও ছাড়ার পাত্র নয়। সে মজা করে শিয়াওকে খুদে হিরো বলে খোঁচা দেয়। ব্যাস, শিয়াও রেগে ফেটে পড়ে আর ডং দুইজনকে শান্ত করার চেষ্টা করে। ডং মজা করে জিয়েকে বলে, ছোটদের নিয়ে মজা করা একদম ঠিক না। কথাটা শেষ হতেই শিয়াও রাগে একটা ঘুষি বসিয়ে দেয়। তারপর বিরক্ত হয়ে নিজের বোনকে জিজ্ঞেস করে, এই দুর্বল দলটাকে নিয়ে সত্যিই মিশন হবে? কিন্তু ডং আত্মবিশ্বাসের সঙ্গে বলে, জিয়েকে দেখে ভুল করো না। রুইয়ের প্রতিরক্ষা ভাঙতে পারবে এমন একজন যদি থাকে সে ওই। এই কথা শুনে শিয়াও এবার ইয়াংয়ের দিকে তাকায়। ইয়াং কাঁধ ঝাঁকিয়ে হেসে বলে, আমি তো শুধু সংখ্যা বাড়ানোর জন্য এসেছি। কিন্তু পরের মুহূর্তেই তার মুখ গম্ভীর হয়ে যায়। রুই তার পরিচয় ফাঁস
করে দিয়েছে, তাই এখন তার পুরো পরিবার শত্রুদের নিশানায়। এই লড়াই থেকে পালানোর আর কোনো পথ নেই। ডং সবাইকে শান্ত করে জানায় 13 ইতিমধ্যেই জেনেটিক এভলিউশন কোম্পানির মূল ঘাঁটিতে নিজের কাজ শুরু করে দিয়েছে। এখন যদি তারা নিজেদের মধ্যেই ঝগড়া করে তাহলে এতদিনের সব পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যাবে। শ্যাং অবশ্য হেসেই বলে 13 থাকলে ভাগ্যই আমাদের হয়ে লড়বে। শিয়াও চোখ ঘুরিয়ে শুধু বলে আমার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। ইয়াংও সঙ্গে সঙ্গে ঘোষণা করে আজ সে নিজের আসল ক্ষমতা দেখিয়েই ছাড়বে। গভীর রাতে পুরো দল গোপনে ঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। সামনে রুই নিজের লোকদের নিয়ে সিরামের চালান নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। অন্যদিকে বিশালদেহী মাস্কিউলার অ্যাসোসিয়েশনের সদস্যরা জিয়ের শরীর দেখে এতটাই মুগ্ধ যে যুদ্ধের আগেই তার পেশির প্রশংসা শুরু করে দেয়। ঠিক তখনই আকাশ থেকে একটি হেলিকপ্টার নেমে আসে। সেখান থেকে নামে আগের সেই নিনজা ফেই আর তার সঙ্গে রহস্যময় বৃদ্ধ মিস্টার গ্যাং। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু ডং সংকেত দেওয়ার আগেই মাস্কিউলার অ্যাসোসিয়েশন দৌড়ে আক্রমণ শুরু করে। শ্যাংও আর অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ে। শিয়াও বিরক্ত হয়ে ইয়াংকে পেছনে থাকতে বলে, তারপর নিজেও যুদ্ধে যোগ দেয়। রুই বুঝে যায় তার গোপন চুক্তি ভেস্তে দিতে সবাই এসেছে। সঙ্গে সঙ্গেই চারদিকে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। জিয়ে ধীরে ধীরে রুইয়ের দিকে এগোতে থাকে। এদিকে ডং ফেই আর মিস্টার গ্যাং এর পথ আটকে দেয় এবং শিয়াওকে হেলিকপ্টার নামিয়ে ফেলতে বলে। ঠিক তখনই রুই চিৎকার করে ডাকে তার গোপন অস্ত্র হান্টার। ঝোপের আড়াল থেকে এক স্নাইপার গুলি ছোড়ে ডংয়ের দিকে। শেষ মুহূর্তে ইয়াং তাকে বাঁচিয়ে ফেলে। ডং জানায় হান্টার আসলে রুইয়ের কেনা এ র্যাঙ্ক হিরো। তার ক্ষমতা হলো ঈগলের নয়, যেন ঈশ্বরের দৃষ্টি। সে গুলির গতিপথও বদলে দিতে পারে। পরিস্থিতি বদলে যাওয়ায় ডং দ্রুত জিয়েকে নতুন নির্দেশ দেয়, রুইকে আমি সামলাবো, তুমি এখনই জেনেটিক এভলিউশন কোম্পানির লোকদের থামাও। ডং এর নতুন নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই জিয়ে ছুটে যায় মিস্টার গ্যাং এর দিকে। বৃদ্ধ তাকে দেখেই চিনে ফেলে। কয়েক রাত আগে যে ঘাতককে শেষ করেছিল সেই লোকটাই যে জিয়ে। ঠিক তখনই আড়াল থেকে ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে ফেই। একের পর এক তলোয়ারের আঘাত ছুড়ে দিলেও জিয়ে অবিশ্বাস্য গতিতে সব এড়িয়ে যায়। তার শক্তি দেখে ফেই পিছিয়ে যেতে বাধ্য হয়। তবুও সে দাঁত চেপে শপথ করে নিজের প্রভুকে যে কোনো মূল্যে রক্ষা করবে। ঠিক সেই সময় শ্যাং এসে বলে, দুইজন মিলে একজনের সঙ্গে লড়াই, এটা তো একদম অন্যায়। ব্যাস সঙ্গে সঙ্গেই যুদ্ধ ভাগ হয়ে যায়। শ্যাং বনাম ফেই আর জিয়ে বনাম মিস্টার গ্যাং। জিয়ে নিজের বিশাল শক্তি ডেকে এনে সরাসরি আক্রমণ করে। মুহূর্তেই দুইজনের মধ্যে চোখে দেখা যায় না এমন গতির যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে ফেই জঙ্গলের ভেতরে শ্যাংকে টেনে নিয়ে যায়। গাছপালা আর ছায়ার আড়াল ব্যবহার করে সে বারবার আক্রমণ চালায়, কিন্তু শ্যাং মনোযোগ বাড়িয়ে শেষ পর্যন্ত ফেইয়ের অবস্থান ধরে ফেলে এবং পাল্টা আঘাত করে। তবুও ফেই হার মানতে রাজি নয়। এদিকে শিয়াও এখনো আগের আঘাত থেকে সামলে উঠছে। তখন সে দেখে ইয়াং তার পিছু নিয়েছে। শিয়াও বিরক্ত হয়ে বলে, আমার সাহায্য লাগবে না, বলে তাকে সরিয়েও দেয়। ঠিক সেই মুহূর্তে হান্টারের গুলি বজ্র গতিতে ছুটে আসে। শিয়াও দ্রুত বরফের দেয়াল তুলে দুজনকেই বাঁচায়। ইয়াং একটু মন খারাপ করলেও হাল ছাড়ে না। বরফের দেয়াল ভেঙে যেতেই শিয়াওকে কোলে তুলে টেলিপোর্ট করে বিশাল এক গাছের ডালে নিয়ে যায়। শিয়াও লজ্জায় একদম চুপ, আর ইয়াং চারপাশে তাকিয়ে গুলির গতিপথ, কোণ আর দূরত্ব হিসাব করতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে হান্টারের লুকিয়ে থাকার জায়গা খুঁজে বের করে। শিয়াও সঙ্গে সঙ্গে বরফের আক্রমণ ছুড়ে তাকে জমিয়ে ফেলে। এবার শিয়াও মুগ্ধ হয়ে ইয়াং এর প্রশংসা করে, আর ইয়াং গর্ব করে বলে, চশমাওয়ালা জিনিয়াসের হিসাব কখনো ভুল হয় না। অন্যদিকে ডং আর রুইয়ের যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ডং বরফের ধারালো বর্ষা বানিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ে। রুই সঙ্গে সঙ্গে অজস্র ধারালো ব্লেড ছুঁড়ে পাল্টা আক্রমণ করে। ধুলোর মেঘের আড়াল ব্যবহার করে ডং আবার কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই প্রকাশ পায় রুইয়ের আসল গোপন অস্ত্র। তার শরীরে রয়েছে রহস্যময় বেগুনি সোনালী বর্ম, যা সব আঘাত সহজেই সহ্য করে। ডং কাছাকাছি থেকে লড়াই করার সিদ্ধান্ত নিতেই রুই পেটে ভয়ঙ্কর এক ঘুষি মারে। ডং রক্ত ছিটকে মাটিতে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে হান্টার বরফ ভেঙে মুক্ত হয়ে শিয়াও আর ইয়াং এর পেছনে আবারও প্রাণঘাতী হামলা চালায়। হান্টার ঠান্ডা হাসি দিয়ে ইয়াংকে জিজ্ঞেস করে, এত কিছু হিসাব করতে পেরেছিলে? বলেই সে শিয়াওকে এক রহস্যময় শক্তিক্ষেত্রের ভেতর বন্দী করে ফেলে। ইয়াংকে নির্মমভাবে মারতে মারতে সে বলে, প্রত্যেক বড় শিকারীরই একটা টোপ লাগে। তারপর মাথার ওপর পা তুলে দাঁড়িয়ে নিষ্ঠুরভাবে হাসতে থাকে। শিয়াও অবাক হয়ে জানতে চায়, এই শক্তিক্ষেত্র তো শুধু সরকার ব্যবহার করে। হান্টার জানায়, রুই সেটাকে জেনেটিক এভলিউশন কোম্পানির মাধ্যমে বদলে এখন হিরোদের নির্যাতনের অস্ত্রে পরিণত করেছে। কথাটা বলেই সে বন্দুক তাক করে শিয়াওয়ের দিকে। এদিকে শ্যাং আর ফেইয়ের যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। শুরুতে শ্যাং এগিয়ে থাকলেও এক ভুলে ফেইয়ের ছুরির আঘাত তার পেটে লেগে যায়। অন্যদিকে রুই বিজয়ের হাসি নিয়ে ডোংয়ের চুল ধরে টেনে তোলে, কিন্তু ডোং হাল ছাড়ে না। সে রুইয়ের মুখে থুতু ছুঁড়ে বলে, আমাকে হারালেই হিরোদের শেষ করতে পারবে না। হঠাৎ বরফের বর্ষা বানিয়ে পাল্টা আক্রমণ করতে গেলেও
করলেও রুই সহজেই সেটি এড়িয়ে তাকে আবার মাটিতে আছাড় মারে। চারদিকে তাকালে দেখা যায় দলের সবাই নিজেদের যুদ্ধেই চরম চাপে। রুই জোরে হেসে তাদের দুর্বলতা নিয়ে বিদ্রুপ করে, কিন্তু ডং শেষ শক্তি দিয়ে বলে, তুমি পরিচালক হতে পারো, কিন্তু কখনো সত্যিকারের হিরো নয়। ওদিকে মিস্টার গ্যাং প্রতিশোধের আগুনে সিরাম ব্যবহার করে নিজের শক্তি এস র্যাঙ্ক পর্যায়ে নিয়ে যায়। সে বজ্রগতিতে জিয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েকটি প্রচণ্ড সংঘর্ষে চারপাশ কেঁপে উঠলেও জিয়ের মুখে কোনো ভয় নেই। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সে গ্যাংকে সম্পূর্ণ পরাজিত করে দেয়। একই সময়ে শ্যাং বুঝতে পারে শুধু লড়াই করে ফেইকে বদলানো যাবে না, তাই সে অস্ত্র নামিয়ে শান্তভাবে বলে, তুমি খারাপ নও, তোমাকে বাধ্য করা হয়েছে, এখনই চাইলে নতুন জীবন শুরু করতে পারো। কথাগুলো ফেইয়ের হৃদয়ে গিয়ে লাগে। কাঁপতে কাঁপতে সে ছুরি নামিয়ে ফেলে, চোখে জল নিয়ে অবশেষে আত্মসমর্পণ করে। কিন্তু ইয়াং এর অবস্থা ভয়াবহ। হান্টার একের পর এক আঘাতে তাকে রক্তাক্ত করে ফেলে। শেষ চেষ্টা হিসেবে ইয়াং একটি বিশেষ যন্ত্র বের করলেও হান্টার মুহূর্তেই সরে যায়। যন্ত্রটি ছুঁড়ে মারতেই সে সেটি প্রতিহত করে ইয়াং এর পেটে ভয়ঙ্কর লাথি মারে। শিয়াও রাগে বলে, রুই তোমাকে যত দিয়েছে আমি দ্বিগুণ দেব। হান্টার ঠান্ডা গলায় বলে, আমারও পেশাগত নীতি আছে, বলেই আবার শিয়াওকে নিশানা করে। সুযোগ বুঝে ইয়াং শেষ শক্তি দিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ে হান্টারের মুখে ঘুষি মারে। হান্টারের ধাতব বর্মরে ইয়াংয়ের ঘুষি একদমই কাজ করে না। উল্টো সে নির্মমভাবে ইয়াংকে একের পর এক আঘাত করতে থাকে, যতক্ষণ না ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। শক্তিক্ষেত্রের ভেতর আটকে থাকা শিয়াও অসহায় চোখে সবকিছু দেখে কাঁদতে শুরু করে। ইয়াং কষ্টে হাসতে হাসতে শুধু একটা প্রশ্ন করে, তুমি কেমন হিরো হতে চাও? তারপর লুকিয়ে রাখা একটি ডিভাইস চালু করার চেষ্টা করে, কিন্তু হান্টার সেটা বুঝে ফেলে। প্রচণ্ড এক আঘাতে ইয়াং পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। বন্ধুকে ওই অবস্থায় দেখে শিয়াও আর নিজেকে থামাতে পারে না। শেষ অস্ত্র ব্যবহার করে সে বরফের ভয়ঙ্কর কৌশল চালায়। মুহূর্তের মধ্যেই হান্টার সম্পূর্ণ বরফে জমে যায়, তারপর এক ঝটকায় ভেঙে পড়ে। শিয়াও ছুটে এসে ইয়াংকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই রুই বুঝতে পারে হান্টারের উপস্থিতি হঠাৎ উধাও হয়ে গেছে। ডং সুযোগ বুঝে রুইকে বরফে আটকে ফেলে। রুই হেসে বলে, এতে আমাকে থামাতে পারবে না। ডং শান্ত গলায় উত্তর দেয়, তোমাকে থামানো নয়, সময় কিনছিলাম। কথাটা শেষ হতেই সে জিয়েকে ডাকে। এক সেকেন্ডের মধ্যেই জিয়ে রুইয়ের পেছনে হাজির হয়ে এমন এক ঘুষি মারে যে রুই অনেক দূরে ছিটকে যায়। ডং নিরাপদ আছে নিশ্চিত হয়েই জিয়ে আবার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। কোণঠাসা রুই বাধ্য হয়ে শক্তিবর্ধক সিরাম ব্যবহার করে ভয়ঙ্কর দানবে পরিণত হয়। চারদিকে ধারালো ব্লেড ছুঁড়ে সে জিয়েকে আক্রমণ করে, কিন্তু অবাক করার বিষয়, জিয়ের শরীরে একটি আঁচড়ও আসে না। রুই তখন বুঝে যায় এই প্রতিপক্ষ হয়তো এস র্যাঙ্ক, এমনকি তারও উপরে। তবুও সে পেছন থেকে আক্রমণের চেষ্টা করে। জিয়ে অনায়াসে সব আঘাত এড়িয়ে খালি হাতেই ব্লেড থামিয়ে দেয়। তারপর রুইকে আকাশে ছুঁড়ে নিজেও লাফিয়ে ওঠে। রুই ভাবে এবার তার সুবিধা, মাঝ আকাশ থেকেই অসংখ্য ব্লেড ছুঁড়ে দেয়, কিন্তু জিয়ে সব এড়িয়ে নিজের বিশাল অস্ত্র ডেকে শেষ আঘাত হানে। এমন বিস্ফোরক আঘাত লাগে যে রুই মাটিতে আছড়ে পড়তেই আকাশে তারার মতো আলোর ঝলক দেখা যায়। যুদ্ধ শেষ হলে ডং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি এস র্যাঙ্ক? জিয়ে হেসে বলে, জানি না, পরীক্ষা তো ঠিকমতো দিতেই পারিনি। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই শ্যাং ফিরে আসে, আর তার পাশে দাঁড়িয়ে ফেই। সে জানায় ফেই এখন তাদের দলেই যোগ দিয়েছে। সবাই আনন্দ করতে শুরু করলেও হঠাৎ শিয়াও দৌড়ে আসে। তার কাঁধে অজ্ঞান ইয়াং। সে কাঁদতে কাঁদতে সাহায্য চায়। পরে হাসপাতালে খবরের চ্যানেলে দেখানো হয় অবৈধ লেনদেনকারী অপরাধীদের পুলিশ গ্রেফতার করেছে। ইয়াং জ্ঞান ফিরে দেখে তাদের নামের কোনো উল্লেখই নেই। ইয়াং চোখ খুলেই রাগে ফেটে পড়ে। এত বড় অপারেশন সফল হওয়ার পরও খবরের কোথাও তাদের নাম নেই। তখন শাও শান্তভাবে বুঝিয়ে বলে, রুইয়ের পরিবার ভীষণ ক্ষমতাবান, তাদের পরিচয় প্রকাশ পেলে সবাই বড় বিপদে পড়বে। কথাগুলো বলেই একটু লজ্জা পেয়ে সে নিজ হাতে ইয়াংকে খাওয়াতে শুরু করে। তবুও ইয়াংয়ের মুখে হাসি নেই। পাশের বেডে শুয়ে থাকা শাং মুচকি হেসে বলে, আসল হিরো কৃতিত্বের জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য লড়ে। এদিকে ফেই এখন মেইড পোশাক পরে শাংকে আপেলের টুকরো খাওয়াচ্ছে। দৃশ্যটা দেখে পরিবেশটাই হালকা হয়ে যায়। ঠিক তখনই জিয়ে রুমে ঢুকে সবাই কেমন আছে জানতে চায়। ইয়াং অবাক হয়ে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। জিয়ে হেসে উল্টো জিজ্ঞেস করে, তুমি এখনো বেঁচে আছো, এটাও তো কম না। সবাই হাসতেই হঠাৎ ডং পেছন থেকে হাজির। সে মজা করে বলে, কি ব্যাপার, মাত্র কয়েকদিন আমাকে না দেখে এত মিস করছো নাকি? কয়েকটা খুনসুটির পর ডং জানায় সাম্প্রতিক যুদ্ধ দেখে সে বুঝেছে সবারই আরও প্রশিক্ষণ দরকার, তাই হিরো ক্লাবের সঙ্গে কথা বলে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। সবাই রাজি হলেও জিয়ে সোজা না বলে দেয়। তার দাবি, আমার ট্রেনিংয়ের দরকার নেই, আমি আগেই যথেষ্ট শক্তিশালী। এই কথা শুনে সবাই বিরক্ত হয়ে যায়। শাও রেগে একা সামনে এগিয়ে এলেও কয়েক সেকেন্ডেই উড়ে যায়। ফেই মাঝ আকাশে তাকে ধরে ফেলে। এবার ফেই মেইড পোশাক খুলে নিজের আসল যুদ্ধের পোশাক পরে ডংয়ের সঙ্গে একযোগে আক্রমণ শুরু করে। ডং বিশাল বরফের স্তম্ভ তুলে
জিয়েকে আটকে ফেলতে চায়, কিন্তু জিয়ে এক ঘুষিতেই পুরো বরফ গুড়িয়ে দেয়। ডং ভাঙা বরফ জড়ো করে বিশাল বরফের পদ্ম বানিয়ে তাকে সিল করার চেষ্টা করে, তাতেও কোনো লাভ হয় না। জিয়ে সবকিছু ভেঙে ডংকেও এক আঘাতে সরিয়ে দেয়। ঠিক তখনই ফেই পেছন থেকে সুযোগ নিয়ে হামলা করে, কিন্তু জিয়ে বিদ্যুতের মতো ঘুরে দাঁড়িয়ে এক লাথিতেই তাকেও মাটিতে ফেলে দেয়। হঠাৎ শ্যাংয়ের কথা মনে করতেই চারদিকে তাকায়, কিন্তু দেখা গেল চালাক লোকটা চুপি চুপি সরে পড়ার চেষ্টা করছে, কারণ সে বুঝে গেছে তার বাকি টিমমেটদের মতো আজকেও মার খাওয়া নিশ্চিত। দুর্ভাগ্যবশত পালানোর প্ল্যান একদমই কাজ করে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সেও ধরা পড়ে আর বাকিদের সঙ্গে সমান তালে ধোলাই খায়। শেষ পর্যন্ত জিয়ে হাত তুলে বলে, ঠিক আছে, আজকের মতো এতেই শেষ, আমাকে এখন মুমুকে নিতে যেতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে সে চলে যায়। শিয়াও বিস্ময়ে জিয়ের শক্তির কথা ভাবতেই থাকে, আর ডং বুঝে যায় জিয়েকে নয়, ট্রেনিংয়ের দরকার আসলে তাদেরই। তাই সে ঘোষণা করে আজ বিকেল থেকেই সবাই 13-এর সঙ্গে বিশেষ প্রশিক্ষণ নেবে। 13-এর নাম শুনেই শ্যাং আর ইয়াং দুজনেই অজুহাত বানাতে শুরু করে। সেটা দেখে ডং এতটাই রেগে যায় যে দুজনের মুখই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। রাতে বাড়ি ফিরেই জিয়ে আরেক বিপদে পড়ে। তার বোন তাকে ভালোই বকুনি দেয়, কারণ সে রাস্তা থেকে একটা ছোট্ট কুকুর তুলে বাড়িতে নিয়ে এসেছে। জিয়ে বোঝানোর চেষ্টা করে মুমুকে আনতে গিয়ে কুকুরটাকে একা দেখে মায়া লেগেছিল, কিন্তু এতে বোনের রাগ আরও বেড়ে যায়। সে বলে, টাকা জমবে কিভাবে যদি রাস্তার সব প্রাণীকেই বাড়িতে নিয়ে আসো? ঠিক তখনই মুমু আর কুকুরটা এমন মায়াভরা মুখ করে তাকায় যে শেষ পর্যন্ত কঠোর হওয়ার অভিনয় ভেঙে যায়। অনেক অনিচ্ছার পর সে কুকুরটাকে বাড়িতে রাখতেই রাজি হয়ে যায়। পরদিন জানা যায় জিয়ের বোন জেনেটিক ইমপ্রুভমেন্ট ল্যাবরেটরিতে কাজ করে। সে কুকুরটার বুদ্ধি বাড়ানোর জন্য পরীক্ষার পরিকল্পনা করে। ঠিক তখনই ভিডিও কলে ডক্টর কিং জানায় আজ তাকে বাইরে যেতে হবে না, ল্যাবেই কাজ করতে হবে। কল শেষ হতেই দেখা যায় তার সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তাদের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে রুই, আর তার পরিবারের প্রধানও সেখানে উপস্থিত। ডক্টর কিং জানায় রুইয়ের মস্তিষ্ক এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সে আর জটিলভাবে চিন্তাই করতে পারবে না। এই কথা শুনে পরিবারের প্রধান একটুও দেরি না করে নিজের ক্ষমতা দিয়ে রুইকে মেরে ফেলে। তার ঠান্ডা উত্তর, আমাদের পরিবারে অকেজো মানুষের কোনো জায়গা নেই। এরপর সে গবেষণার অগ্রগতি জানতে চায় এবং সবাইকে দ্রুত কাজ শেষ করার আদেশ দেয়। বেরিয়ে যেতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে ডংয়ের বড় ভাই ইয়াং ডং। রুইয়ের অবস্থা দেখে দুজনের কথোপকথনে ভয়ঙ্কর সত্য সামনে আসে। ডংয়ের পরিবার আর রুইয়ের পরিবার একসঙ্গেই শক্তিবর্ধক সিরামের পুরো ষড়যন্ত্র চালাচ্ছে। ইয়াং ডং হুমকি দিয়ে চলে যাওয়ার পর নতুন ডাক্তারকে নিয়ে ডক্টর কিংকে দ্রুত গবেষণা শেষ করার নির্দেশ দেওয়া হয়। কর্মী কম হলেও এখন আর অজুহাত দেওয়ার সুযোগ নেই। এদিকে বিশেষ ট্রেনিং শেষ করে জিয়ের পুরো দল আবার তার সঙ্গে দেখা করতে আসে। ডংয়ের সঙ্গে আগের মতোই মজার খুনসুটি চলছিল। এমন সময় হঠাৎ হাজির হয় শুরুতে দেখা সেই মিউজিক ব্যান্ডের নেতা চি। ডংয়ের পাশে জিয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে সঙ্গে সঙ্গে অনুরোধ করে, আমাকে আপনার শিষ্য বানান, আমি সত্যিকারের হিরো হতে চাই। কিন্তু জিয়ে একবার নয় হাজার ভাবে না বলে দেয়। চি যতই জেদ করুক জিয়ের উত্তর একটাই, অসম্ভব। ঠিক তখনই হিরো অ্যাসোসিয়েশনের নতুন পরিচালকের ঘোষণা শুরু হয়। সবাই অবাক হয়ে দেখে নতুন পরিচালক হিসেবে মঞ্চে উঠে এসেছে ইয়াং ডং। চারদিকে করতালির শব্দে হল ভরে যায়, কিন্তু ডংয়ের মুখে কোনো হাসি নেই। অনুষ্ঠান শেষ হতেই সে ভাইয়ের সঙ্গে একান্তে কথা বলতে যায়। সেখানেই ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। কয়েকদিনের মধ্যেই ডংকে জোর করে রাজনৈতিক বিয়ে দিতে চায় তার পরিবার। ইয়াং ডং নিষ্ঠুরভাবে তার মুখ চেপে ধরে বলে, এখান থেকে পালানোর স্বপ্নেও দেখো না, তোমার বন্ধুরা যদি নাক গলায় ফল খুব খারাপ হবে। অপমানে ডংয়ের চোখ ভিজে ওঠে। ঠিক তখনই ইয়াং ডং বুঝতে পারে দরজার বাইরে জিয়েরা সব শুনে ফেলেছে। সে ঠান্ডা মাথায় তাদের ভেতরে ডাক দেয়। ঘরে ঢুকতেই ইয়াং ডং সরাসরি জিয়েকে বলে, রুই আর জেনেটিক এভলিউশন কোম্পানির এলিটদের হারিয়েছ তুমি, আমার পরিবারে যোগ দাও, তোমার ভবিষ্যৎ বদলে যাবে। জিয়ে বিন্দুমাত্র না ভেবে প্রস্তাব ফিরিয়ে দেয়। ইয়াং ডং হেসে বলে, সুযোগ সব সময় থাকে, মত বদলালে দরজা খোলা থাকবে। জিয়ে তার কথার আড়ালের হুমকি বুঝে ফেলে। শান্ত গলায় বলে, মারতে চাইলে এখনই চেষ্টা করো। এই চ্যালেঞ্জ শুনে ইয়াং ডং ভয়ঙ্কর এক মানসিক শক্তি ছেড়ে দেয়। মুহূর্তেই ঘরের সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। এমনকি ডংও সেই চাক সহ্য করতে পারে না। কিন্তু জিয়ে এক ইঞ্চিও নড়ে না। সে বুঝে যায় ইয়াং ডংয়ের ক্ষমতা আসলে মাইন্ড কন্ট্রোল। হাসতে হাসতেই বলে, এই শক্তি আমার ওপর কাজ করবে না। অপমান সহ্য করতে না পেরে ইয়াং ডং আরও বেশি শক্তি ছাড়ে। কিন্তু ঠিক তখনই জিয়ে নিজের আসল আভা মুক্ত করে। প্রবল শক্তির ঢেউরে ইয়াং ডংই কয়েক কদম পিছিয়ে যায়। এমনকি তার মুখ দিয়ে রক্তও বেরিয়ে আসে। ক্ষমতার এই লড়াই মুহূর্তেই শেষ হয়ে যায়। জিয়ে দ্রুত নিজের বন্ধুদের খোঁজ নিতে ছুটে যায়, আর ডং কাঁদতে কাঁদতে নিজের ভাইকে জিজ্ঞেস করে, তুমি এতটা নিচে নামলে কেন?
ডংয়ের প্রশ্নের উত্তরে ইয়াং ডং ঠান্ডা গলায় বলে, আমি শুধু ওই ছেলেটার শক্তি পরীক্ষা করছিলাম। বাইরে শান্ত দেখালেও ভেতরে সে প্রচণ্ড ক্ষুব্ধ। আজ সে সবাইকে নিজের ক্ষমতা দেখাতে চেয়েছিল, কিন্তু উল্টো জিয়ের কাছেই অপমানিত হয়েছে। এই পরাজয় তার অহংকারে বড় আঘাত করে। সে রাগ চেপে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়ের দল ভবন থেকে বেরিয়ে পুরো ঘটনাটা নিয়ে আলোচনা শুরু করে। সবারই মনে হচ্ছে ডং বড় ধরনের বিপদে আছে। তাই জিয়ে সিদ্ধান্ত নেয় এখন থেকে প্রতিটা পদক্ষেপ নজরে রাখতে হবে। সে 13কে গোপনে তদন্তের দায়িত্ব দেয়। প্রথমে একটু গরমিশি করলেও শেষ পর্যন্ত 13 রাজি হয়ে যায়। ঠিক তখনই জিয়ের ফোনে তার বোনের কল আসে। সে খুশি হয়ে জানায় কুকুরটার উপর করা পরীক্ষাটা পুরোপুরি সফল হয়েছে। এখন নাকি কুকুরটা বই পড়তেও পারে। জিয়েকে দ্রুত এসে ওকে নিয়ে যেতে বলা হয়। ফোন রাখার পর নতুন সেই ডাক্তার ল্যাবে এসে পরীক্ষার ফল শুনে অবাক হয়ে যায়। সে জিয়ের বোনের প্রশংসা করে চলে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরই হাজির হয় সেই ধনী ছেলে টিয়ান। সে সতর্ক করে বলে ডক্টর কিং এখন ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আটকে গেছে। পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে, তাই এখনই ল্যাব ছেড়ে চলে যাওয়াই সবচেয়ে নিরাপদ। কিন্তু জিয়ের বোন সোজা উত্তর দেয়, এমন সময় ডক্টর কিংকে একা ছেড়ে যেতে পারি না। টিয়ান অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সে নিজের লোকদের গোপনে ল্যাব পাহারা দেওয়ার নির্দেশ দেয়। এদিকে জিয়ে আর শ্যাং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই বুঝে ফেলে কয়েকজন সন্দেহজনক লোক ল্যাবের উপর নজর রাখছে। তারা দ্রুত একটি গলিতে ঢুকে এক রহস্যময়ী তরুণীকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। একই সময় পাশের ভবনের ছাদে আরও 3 জন অচেনা ব্যক্তি লুকিয়েছিল। তাদের একজন যখন নিখোঁজ সঙ্গীর খোঁজ করছিল, ঠিক তখনই জিয়ে সেই মেয়েটিকে কাঁধে নিয়ে হাজির হয়। লড়াইয়ের পর তাদের কাছ থেকে একটি বিশেষ লকেট পাওয়া যায়। সেটি দেখে বোঝা যায় তারা লং ফ্যামিলির সদস্য, আর সেই পরিবারেই রয়েছে টিয়ান। এই খবর শুনে টিয়ানের লোকেরা সম্পূর্ণ পরাজিত হয়েছে বুঝে ইয়াং ডং সন্দেহ করতে শুরু করে যে তার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। অন্যদিকে জিয়ে ল্যাবে গিয়ে নিজের বোনকে একটি বিশেষ লকেট দেয়। সে বলে কোনো বিপদ দেখলেই বোতাম চাপবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। টিয়ানের সতর্কবার্তার কথা মনে পড়লেও জিয়ের বোন কিছুই প্রকাশ করে না। সে শুধু বলে আমরা সাধারণ গবেষক, আমাদের নিয়ে এত চিন্তার কিছু নেই। তারপর হাসি মুখে জিয়ের হাতে সেই বুদ্ধিমান কুকুরটাকে তুলে দিয়ে আবার নিজের গবেষণার কাজে ফিরে। ডং তো ভাই বড়লোকের ঝি, তাই কুকুরের দায়িত্ব সোজা তার ঘাড়েই চেপে গেল। 2 দিন পর নাম্বার 13 ডোংয়ের ওপর নজর রাখছিল। মেয়েটা নিজের ঘরে মেকআপ করছে দেখে ও বেশ অবাক। ঠিক তখনই এক খতরনাক গাড়ির আওয়াজ। গাড়ি থেকে নামলো ওয়েয়াং, যে নাকি রুইকে হারানোর পর নিজের ফ্যামিলির একচ্ছত্র ওয়ারিশ হয়ে বসে আছে। সে আবার ডোংয়ের হবু বর, কিন্তু এই ব্যাটা মহা চ্যাটাং ডোংকে একদম মাটি করে দালাগালি শুরু করলো। ভাই রে ভাই, অপমান সহ্য করতে না পেরে ডোং পাল্টা ধমক দিলে শালা খিটখিটে ওয়েয়াং তাকে মাটিতে আছাড় মেরে গাড়িতে উঠতে বাধ্য করে। ভাবছেন বডি বিল্ডারদের গ্যাং চুপ থাকবে? একদম না। ডোংয়ের ইজ্জত বাঁচাতে মাসেল গ্যাং এন্ট্রি মারল, কিন্তু ওয়েয়াংয়ের চামচারা রাস্তা আটকে দিল। বডি বিল্ডাররা ভাবল মেরে হাড়গোড় গুঁড়ো করবে, কিন্তু ধুর ভাই, ঘুষি মেরে দেখে চামচাদের কিচ্ছু হয় না। এরা মানুষ না, একদম হাইটেক ডেঞ্জারাস রোবট। চোখের পলকে বডি বিল্ডারদের ধুলোয় মিশিয়ে দিল এই মেটাল দানবরা। ডোং কান্নাকাটি করে আকুতি জানালো, কিন্তু ওয়েয়াং ছিল মারাত্মক নিষ্ঠুর। সে ডোংকে বাধ্য করল বন্ধুদের মার খাওয়ার দৃশ্য দেখতে। ভয়ে কাঁপতে কাঁপতে নিজের গলায় বরফের ছুরি ধরে ডোং তাকে হুমকি দিল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে কাঁচ ভেঙে উড়ে এলো বুলেট, কিন্তু হায়রে কপাল, ওয়েয়াং নিজের আঙুল দিয়েই স্পিডে আসা বুলেট আটকে দিল। বন্দুকবাজার কেউ না, স্বয়ং 13। কিন্তু ওয়েয়াং হাওয়ার তোড়ে এমন এক কালঘাতী অ্যাটাক মারল যে 13 রক্তে ভেসে গেল। ডোং আর সহ্য করতে পারল না। সে হাত জোর করে বলল, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ বন্ধুদের ছেড়ে দাও। ওয়েয়াং সবাইকে আধমরা ফেলে গাড়ি নিয়ে শটান চম্পট দিল। কিন্তু টুইস্ট তো কেবল শুরু। যাওয়ার আগে ওয়েয়াং রোবটদের অর্ডার দিয়ে গেল সবাইকে খতম করতে। রোবটটা যখনই 13-এর মাথায় বন্দুক তাক করল, অমনি ধামাকা এন্ট্রি মারল আমাদের মেইন প্রোটাগনিস্ট। নিমেষেই ফায়ার সোর্ড ডেকে এনে প্রথম রোবটের 12টা বাজিয়ে দিল সে। বাকি সবকটা রোবট একসাথে গুলি শুরু করলেও হিরোর গায়ে আঁচড়ও কাটতে পারল না। এক এক করে সব রোবটকে কেটে ছাতু বানিয়ে দিল। ওদিকে ওয়েয়াং এর কাছে অ্যালার্ট মেসেজ যেতেই সে তো তাজ্জব, কে রে ভাই আমার রোবট চুরমার করল। হলোগ্রাম স্ক্রিনে ফায়ার সোর্ড দেখতেই তার চোখ ছানা বড়া। সে বুঝে গেল এটি এক পবিত্র আগুনের তরবারি। ডোং নিজের বন্ধুকে চিনতে পারল, আর লোভী ওয়েয়াং এখন নতুন চাল চালছে এই মহামূল্যবান অস্ত্র হাতিয়ে নেওয়ার। ভাবতেই পারবে না ওয়ায়াংয়ের পেছনে আসল খেলোয়াড় এখন রুইয়ের পরিবার। জিয়ে আর এক মুহূর্ত নষ্ট করতে চায় না। সে এখনই শত্রুদের ঘাঁটিতে হামলা করতে চায়, কিন্তু সবাই তাকে থামিয়ে দেয়, কারণ আগে 13 সহ আহতদের চিকিৎসা করানোই সবচেয়ে জরুরি। চোখে রাগ আর কষ্ট নিয়ে জিয়ে শপথ করে সে 13 প্রতিশোধ নেবেই, আর যেভাবেই হোক ডংকে ফিরিয়ে আনবে। পরে সবাই সেনের বাড়িতে জড়ো হয়ে উদ্ধার পরিকল্পনা করতে বসে। জিয়ে বারবার বলে ওরা একেবারে পাগল, কারণ রুইয়ের পরিবার শুধু ক্ষমতাবানই নয়, তাদের কাছে রয়েছে
অজস্র ভয়ঙ্কর যুদ্ধ রোবট। তবুও কেউ পিছিয়ে যেতে রাজি নয়। সবাই একসঙ্গে বলে বন্ধুকে ফেলে রেখে তারা কখনো পালাবে না। ঠিক তখনই চি এসে জানায় সেও এই মিশনে যোগ দেবে। পরিকল্পনা শুরু হয়। সুপার বুদ্ধিমান হয়ে যাওয়া কুকুরটির সাহায্যে ফেই নিরাপত্তা ব্যবস্থায় ঢুকে পুরো ভবনের নকশা বের করে ফেলে। তখনই সবাই জানতে পারে সেদিনই ডংয়ের জোরপূর্বক বাগদান অনুষ্ঠান হতে যাচ্ছে। বন্ধুকে এভাবে ব্যবহার করা শুনে প্রোটাগনিস্ট রাগে ফেটে পড়ে, কিন্তু সেন তাকে শান্ত করে বলে এবার ভুল করা যাবে না, আগের মতো আর কাউকে আহত হতে দেওয়া যাবে না। অবশেষে শুরু হয় অপারেশন। চি আর তার ভক্তরা ভবনের মূল ফটকে বিশাল গোলমাল সৃষ্টি করবে। সেই সুযোগে ফেই কম্পিউটার থেকে নিরাপত্তা ব্যবস্থা অচল করবে, আর প্রোটাগনিস্ট সেন আর ইয়াং দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে ডংকে উদ্ধার করবে। এদিকে ভবনের ভেতরে শিয়াও তার বোন ডংকে জিজ্ঞেস করে সে কি সত্যিই এই বিয়ে মেনে নিয়েছে, কিন্তু ডং নিজের কষ্ট লুকিয়ে বলে সবটাই নাকি তার নিজের সিদ্ধান্ত। ঠিক তখন ওয়াং সেখানে এসে শিয়াওকে অন্য একজনের সঙ্গে বাইরে পাঠিয়ে দেয়। একা পেয়ে সে ডংকে জিজ্ঞেস করে প্রোটাগনিস্ট আসলে কে, কারণ তার আসল লক্ষ্য সেই আগুনের আত্মা থাকা পবিত্র তলোয়ার। আগে সে তলোয়ারটা শান্তিতে নিতে চেয়েছিল, কিন্তু এখন বল প্রয়োগই তার পরিকল্পনা। এদিকে মুখোশ পরে ভবনের ভেতরে ঢুকে পড়েছে প্রোটাগনিস্ট। ইয়াং অবাক হয়ে মুখোশের কারণ জানতে চাইলে সে বলে শত্রুরা শুধু তার অপেক্ষায় আছে। ঠিক তখনই শিয়াও সামনে এসে পড়ে। ইয়াং তাকে ব্যস্ত রাখে, আর সেই সুযোগে সেন নিজের জীবন বাজি রেখে পাহারাদারদের অন্যদিকে টেনে নিয়ে যায়। প্রোটাগনিস্ট অবশেষে ডংয়ের কক্ষে পৌঁছে বলে চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি। ডং কান্নায় ভেঙে পড়ে বলল পরিবারের জন্য আমাকে এখানেই থাকতে হবে, আমি পালাতে পারবো না। সে হিরোকে সরিয়ে দিতে হামলা করার নাটক করে, কিন্তু আমাদের মেইন প্রোটাগনিস্ট তাকে শক্ত করে ধরে ফেলে। হিরো গম্ভীর গলায় বলে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি বুঝতে পারছো না? 13 আর মাসল গ্যাং কি অমনি অমনি মার খেয়ে রক্ত ঝরিয়েছে? ডং নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ফেলে। হিরো প্রতিশ্রুতি দেয় যে আর কাউকে ত্যাগ স্বীকার করতে হবে না। এই বলে হিরো তার শক্তিশালী বল্লমের এক ধামাকাদার আঘাতে দেয়াল পুরো ছাতু বানিয়ে দিল। স্বাধীনতার পথ পরিষ্কার দেখে ডংয়ের চোখ ছানা বড়া। দেরি না করে হিরোর হাত ধরে দুজনের সুপার স্পিডে দৌড় দিল। বাইরে আসতেই বিপদের শেষ নেই। পালাতে গিয়ে দেখে শেং বেচারা ওয়েয়াংয়ের সেই রোবটদের হাতে মারাত্মক গণধোলাই খাচ্ছে। রোবটগুলো তাদের দেখে শয়তানি হাসি ছিল, কিন্তু আমাদের হিরো একদম কুল ও শান্ত। সে মুখের মাস্ক খুলে সোজা ওয়েয়াংয়ের সামনে গিয়ে দাঁড়ায়। ওয়েয়াং অহংকার দেখিয়ে এক খতরনাক চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বলল যদি তোরা জিততে পারিস তবেই মেয়েকে নিয়ে যাবি, আর হারলে তোর ওই মহামূল্যবান ফায়ার স্পিরিট সোর্ড আমার হাতে তুলে দিতে হবে। ডং ভয়ে কাঁপছিল, কারণ ওয়েয়াং পরিবারের সবচেয়ে শক্তিশালী ফাইটার। কিন্তু হিরো মিষ্টি হেসে ডংকে আশ্বস্ত করে বলল আরে চিল, আমিও কিন্তু কম শক্তিশালী নই। এই কথা শুনে ওয়েয়াং রাগে পুরো আগুন হয়ে গেল। লড়াইয়ের আগে অন্য পাশে ইয়াং আর শিয়াওর মধ্যে এক আজব কমেডি কাণ্ড ঘটছিল। ইয়াং ধনী ছেলেকে বোঝাচ্ছিল যে শিয়াও সুন্দর ছেলেদের পছন্দ করে না। কথাটি শুনে শিয়াও ভীষণ লজ্জায় পড়ে লাল হয়ে গেল এবং ইয়াংয়ের মাথায় কষে মারল এক ধামাকাদার ঘুষি। তারপর রাগে গজগজ করে বলল তোরা এখানে কি কুদে বেড়াচ্ছিস? ইয়াং জবাব দিল আমরা শিয়াওর বোন ডংকে বাঁচাতেই ঝুঁকি নিয়ে এসেছি। অন্যদিকে যখন সবাই এরিনায় গিয়ে জমা হলো, তখন ধূর্ত ওয়েয়াং এই লড়াইকে দুই পরিবারের বাগদানের জমকালো অনুষ্ঠান হিসাবে উপস্থাপন করল। পরিবারের মুরব্বীরা যখন হিরোর ফায়ার সোর্ডের কথা শুনল, তখন তাদের চোখ ছানা বড়া। এ তো বহু শতক ধরে নিখোঁজ থাকা এক পবিত্র স্বর্গীয় অস্ত্র, যা সবার লোভ বাড়িয়ে দিল। ওয়েয়াং এক বিশাল লাফ মেরে এরিনায় নেমে পড়ল। প্ল্যাটফর্মের চারপাশে এক শক্তিশালী ফোর্স হিল্ড চালু করা হলো, যাতে ভেতরের হামলার আঁচ বাইরে না পৌঁছায়। ওয়েয়াং অহংকার দেখিয়ে বলল তোর সাথে লড়তে আমার একটা আঙুলি যথেষ্ট। কিন্তু সবাইকে চমকে দিয়ে হিরো ফায়ার সোর্ডের বদলে এক অপার্থিব সবুজ জেড স্পিয়ার বের করল। এই দৃশ্য দেখে ওয়েয়াংয়ের চোখ কপালে উঠল। ওয়েয়াং ফালতু ভাব নিয়ে একের পর এক এনার্জি কাট মারতে শুরু করলো, কিন্তু আমাদের হিরো কম না, সে তুড়ি মেরে সব অ্যাটাক আটকে দিল। দুজনেই একে অপরকে কুপিয়ে ছাতু বানাতে লাফিয়ে পড়ল। ওয়েয়াং স্পেশাল এনার্জি বুলেট ছুড়ে হিরোকে কাবু করার চেষ্টা করছিল, কিন্তু ভাইরে ভাই, হিরোর চোখের পলকে জেড স্পিয়ার ঘুরিয়ে সব বুলেট বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিল। ধোয়ার মেঘে অন্ধকার হতেই চোর ওয়েয়াং পেছন থেকে অ্যাটাক করতে গেল, আর হিরো এক মোক্ষম ঘুষি দিয়ে তাকে মাটিতে আছাড় মারল। মাটিতে পড়ে ওয়েয়াংয়ের অবস্থা পুরো ঢিল খাওয়া কুকুরের মতো। সে তাও শয়তানি বুদ্ধি ছাড়ল না, তার পাওয়ার দিয়ে বড় বড় পাথর উড়িয়ে হিরোর দিকে ছুটতে লাগলো। কিন্তু ভাই, হিরোর জেড স্পিয়ারের ধার এতই খতরনাক যে ওয়েয়াংয়ের সব মেটাল শিল্ড মাখনের মতো কেটে চৌচির হয়ে গেল। ওয়েয়াং নিজেকে বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই হিরো তার মুখের উপর এক ধামাকাদার পাঞ্চ বসিয়ে দিল। রক্তে ভেসে ওয়েয়াং কয়েক মিটার দূরে ছিটকে পড়ল। এবার হিরো তার আসল খতরনাক অ্যাটাক ছাড়ার জন্য তৈরি। হিরো তার স্পিয়ার তুলে এক বিশাল এনার্জি ড্রাগন ডাকলো। ওয়েয়াং পাথরের দেওয়াল বানিয়ে বাঁচার নাটক করলেও সেই ড্রাগন
দুজন দেওয়াল গুঁড়ো করে সোজা তার বুকে মারাত্মক এক কাট মারল। হিরো গর্জে উঠে বলল, এটা 13-এর ওপর হাত তোলার বদলা। রাগে পাগল হয়ে ওয়াং তার সমস্ত পাওয়ার দিয়ে এক বিশাল এনার্জি বোমা বানালো, যা এরিনার ফোর্স হিল ধ্বংস করে দিল। সে ভেবেছিল হিরো শেষ, কিন্তু ধুলো সরতেই দেখে হিরো একদম অক্ষত। হিরো এক কালঘাতী ফ্লাইং কিক মেরে ওয়াংকে সোজা এরিনার বাইরে ছুঁড়ে ফেলে দিল। পাবলিকের সামনে এরকম গণধোলাই খেয়ে ওয়াংয়ের ইজ্জতের পুরো ভালুদা হয়ে গেল। পরাজয় সহ্য করতে না পেরে সে এক নিষিদ্ধ মরণঘাতী স্ক্রোল বের করল। মুরব্বীরা তা দেখেই ভয়ে চিৎকার করে উঠল, সবাই ভাগো। অমনি এক মহাপ্রলয়ঙ্করী বিস্ফোরণে পুরো এরিনা ছাই হয়ে গেল। ধোয়ার মাঝে বোন দুজন আর বন্ধুরা হিরোকে খুঁজতে দৌড়ে গেল, কিন্তু দুই মুরব্বী কাঁপতে কাঁপতে বলতে লাগলো, ওই স্ক্রোলের ভেতরে বন্দী ছিল এক অভিশপ্ত প্রাচীন রাক্ষস। নিষিদ্ধ স্ক্রোল খুলতেই পুরো এরিনা ধোঁয়ায় ভরে গেল। সবাই ভেবেছিল হিরো বোধহয় কাবাব হয়ে গেছে, কিন্তু ধোঁয়া সরতেই আমাদের হিরো একদম হিরোইক এন্ট্রি মারল। এক চুলো আঁচড় লাগেনি তার গায়ে। ওয়াং রেগে মেগে এক খতরনাক লেজার বিম মারলে হিরো এক কোপে সেটা কেটে ওয়াংকে সোজা আকাশে উড়িয়ে দিল। এরপর তার এই অপমানজনক হালতের একটা সুন্দর ছবি তুলে নিল, যাতে ভবিষ্যতে আর কোনো মেয়েকে ডিস্টার্ব করার সাহস না পায়। ডং তো খুশিতে হিরোকে জড়িয়ে ধরতে দৌড় দিল, কিন্তু ঠিক তখনই এক আজব এনার্জি ওয়েভে সবাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে জমে গেল। আসলে ওই মেশিনের ভেতর ঢুকে ইয়ানডং নিজের আসল রূপ প্রকাশ করল। জিরোর মতো সুপারহিরো হওয়ার স্বপ্নে অন্ধ হয়ে ডেঞ্জারাস ড্রাগ আর মেশিনের পাওয়ারে সে নিজের মাথার সব চুল বিসর্জন দিয়ে দিল। চুল হারিয়ে সে এখন এক উড়ন্ত টাকলু ঈশ্বর। আকাশ কালো হয়ে কালবৈশাখী ঝড় শুরু হলো। সে নিজেকে মহাবিশ্বের একমাত্র ভগবান ভাবতে লাগলো। হিরোকে ভয় দেখানোর জন্য সে এক বিশাল এনার্জি টাইগার পাঠালো, কিন্তু আমাদের হিরো কি অত কাঁচা বান্দা, আঙুল না তুলেই সেই বাঘকে কাঁচের মতো গুঁড়ো করে দিল। বাঘ ছাতু হওয়ার পর হিরোর এক শটান লাথিতে সেই তথাকথিত ঈশ্বরের নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। হিরো হেসে বলল, তুই আবার কিসের ঈশ্বর রে ভাই, তুই তো 1 নম্বর ভণ্ড ও নকল শয়তান। এতে ইয়ানডংয়ের ইগোতে চরম আঘাত লাগলো। সে নিজের নাক থেকে রক্ত মুছে গর্জে উঠে বলল, দেখ চারপাশের সবাইকে, সবাই আমার পায়ে লুটিয়ে পড়েছে। এখনো সময় আছে, হাঁটু গেড়ে ক্ষমা চাও, নয়তো এক নিমেষে ছাই করে দেব। কিন্তু হিরো বুক ফুলিয়ে এমন ভাব নিয়ে দাঁড়ালো যে শয়তানের মেজাজ আরও বিগড়ে গেল। রাগে অন্ধ হয়ে ভণ্ড ঈশ্বর চারিদিকে ভয়ঙ্কর সাইক্লোন আর টর্নেডো সৃষ্টি করল, কিন্তু হিরো তার সেই চকচকে জেইড স্পিয়ার বের করে এক ঝটকায় সব টর্নেডো কেটে ছাটু বানিয়ে দিল। চোখের পলকে সে ভণ্ড ঈশ্বরের পেছনে হাজির হয়ে একটার পর একটা ধামাকাদার অ্যাটাক মারতে শুরু করল। ভণ্ড ঈশ্বর ভাব মারছিল, আমার রাজত্বে কোনো পাপ থাকবে না, কিন্তু হিরো তাকে ডাইরেক্ট রানিং ট্রোল মেরে বলল, আরে ভাই, সব ঝামেলার মূল তো তুই নিজেই। রেগে গিয়ে ভণ্ড ঈশ্বর হিরোকে নিচে ফেলে তার মাইন্ডে ঢোকার চেষ্টা করল, কিন্তু ভেতরে ঢুকতেই শয়তানের প্যান্ট ঢিলে হয়ে গেল। হিরোর অতীতে হাজারটা দানবের লাশ আর রক্তে ভেজা এক খতরনাক দৃশ্য দেখে সে ভয়ে এক লাফে হিরোর মাইন্ড থেকে বেরিয়ে এলো। এরপর শুরু হলো আসল ধামাকা। হিরোর শরীর জুড়ে ডার্ক এনার্জি ছড়াতে লাগলো, আর একটা স্পেশাল আর্মার তার গায়ে চলে এলো। পর্দা উন্মোচন হতেই শয়তানের চোখ ছানা বড়া। এই হিরো আর কেউ নয়, স্বয়ং সেই লেজেন্ডারি জিরো, যাকে সে এতদিন গড মেনে এসেছে, সেই এখন তাকে পিটাতে সামনে দাঁড়িয়ে। শয়তান বলল, এ হতে পারে না, তুই ভণ্ড। সে আবার টর্নেডো পাঠালো, কিন্তু জিরো শুধু তরবারি তুলতেই সব টর্নেডো হাওয়ায় মিলিয়ে গেল। জিরো তার তরবারি দিয়ে আকাশ চিরে এক মহাজাগতিক লেজার মারল, যা ভণ্ড ঈশ্বরের গায়ে গিয়ে সোজা আছড়ে পড়ল। নিজেকে বাঁচাতে সে এক বিশাল স্পিরিট জায়ান্ট তৈরি করে জিরোকে পিষে মারতে গেল, কিন্তু জিরো সুপার স্পিডে সরে গিয়ে এক খতরনাক বিম মারল, যা জায়ান্টকে চুরমার করে দিল। এরপর জিরো লাল সুতোর মতো স্পেশাল অ্যাটাক ছুড়ে শয়তানকে মহাশূন্যে উড়িয়ে দিল, আর এক ধামাকাদার ব্লাস্টে তার 12টা বাজিয়ে দিল। মাটিতে আধমরা হয়ে পড়ে থাকা শয়তানের গলায় জিরো তরবারি রেখে বলল, শুধু ক্ষমতা থাকলেই সব সমস্যার সমাধান হয় না। শয়তান কফ ফেলার মতো করে হেসে উঠল। আমাদের হিরো শয়তানকে চরম বাঁশ দিয়ে বলল, তুই যতই ফালতু ভাব মারিস না কেন, আমার পাওয়ারের সামনে তুই একটা পুচকে পিঁপড়া। এরপর হিরো তাকে সোজা প্রশ্ন করে, তোর কি মনে আছে তুই কেন এত পাওয়ার চেয়েছিলি? এই কথা শুনতেই ভণ্ড ঈশ্বরের ভাব এক নিমেষে বদলে গেল। তার ধুলোবালি জমা পুরনো স্মৃতিতে মনে পড়ে যায়, একসময় নিষ্পাপ মানুষ বাঁচানোই ছিল তার আসল কাজ। পৃথিবীতে যুদ্ধ আর পাপ থামিয়ে শান্তি আনার জন্যই সে পাওয়ার চেয়েছিল, কিন্তু ক্ষমতা আর অহংকারের লোভে পড়ে সে নিজেই আজ দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর শয়তান বনে গেছে। নিজের এই বড় ভুল বুঝতে পেরে ব্যাটার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সে কাঁদতে কাঁদতে হিরোকে জিজ্ঞেস করে, তুই এত অসীম শক্তিশালী কিভাবে হলি বলতো? হিরো কোনো ভাবনা নিয়ে নিজের জামাটা একটু টেনে তুলে ধরে। অমনি দেখা যায় তার শরীর জুড়ে অজস্র দাগ। দানব, এলিয়েন আর শক্তিশালী শয়তান গর্দের সাথে লড়াই করে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত তার মুখ আর হাত একদম পরিষ্কার, যাতে তার তেড়া বেঁকা বোন তাকে দেখে চিনতে
চিন্তায় না পড়ে। এরপর ভণ্ড ঈশ্বর হিরোর সাবকনশাসের সেই রহস্যময় মেয়ের কথা জিজ্ঞেস করতে গেলে হিরো রেগে তাকে থামিয়ে দেয়। আমাকে আর জিরো বলে ডাকবি না, ওই জিরো অনেক আগেই শেষ হয়ে গেছে। এই কথা শুনে ভণ্ড ঈশ্বর শান্তির হাসি হেসে ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়, কারণ যাকে সে গড মানত সেই তার ভেতরের পাপ মুছে দিয়েছে। যুদ্ধ শেষে ধ্বংসস্তূপের মাঝে রেস্কিউ টিম আর ফায়ার সার্ভিস চলে আসে। হিরোর বোন তাকে দেখে বেশ অবাক হয়ে প্রশ্ন করলে হিরো পোজ মেরে বলে, বড় ভাই হিসেবে তোকে বিপদ থেকে রক্ষা করাই আমার মেইন ডিউটি। আমার দেওয়া সিক্রেট লকেটটা ইউজ করলি না কেন? বোন লজ্জায় লাল হয়ে রেগে যায়। বিকেলে সমুদ্রের সুন্দর শান্ত পাড়ে হিরো যখন পুরনো স্মৃতি ভাবছিল তখনই তার সুইট বান্ধবী ডং এসে হাজির হয়। ডং জানায় অন্য শহরে গিয়ে টিচার হয়ে হিরো একাডেমিতে কাজ করায় তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আর হিরো তাকে স্বাধীন জীবন উপহার দেওয়াতেই আজ এই স্বপ্ন পূরণ হতে চলেছে। যাওয়ার আগে হিরোকে সারপ্রাইজ দিয়ে ডং ঠোঁটে এক মিষ্টি কিস করে বসে। হিরো মুচকি হেসে ভাবে, বাহ, জীবনটা তো বেশ জোস। কিন্তু থামুন, টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়। এক হাই সিকিউরিটি জেলের ভেতরে বন্দি এক রহস্যময় ছেলে, যার একটা হাত পুরো রোবোটিক মেটালের তৈরি, সে হঠাৎ করে জিরোর জাগিয়ে তোলা ভয়ঙ্কর পাওয়ার অনুভব করতে পারে। সে শয়তানি হেসে ফিসফিস করে বলে, খুব জলদি আমাদের দেখা হচ্ছে জিরো।